So, hello and welcome, my dear student, in my channel, A Journey with Physics, where quality matters. So, আজকে আবার একটা নতুন ক্লাস হবে. So, before that, সবাইকে শুভ বিজয়ের অভিনন্দন জানাই এবং তোমাদেরকে ভালোবাসা জানাই. তোমরা অনেক জীবনে বড় হও সেই কামনা বা সেই আশীর্বাদ করি. সো সেই কামনাই করি এবং তোমরা নিজেদের সাকসেসের পথে আরো এক ধাপ করে এগিয়ে যাও. তো আজকে যে আমাদের ক্লাসটা হবে সেটা আমাদের ইলেকট্রোস্ট্যাটিকের উপরে বা ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চার্জেস উপরে যে নিট ওরিয়েন্টেড বা জেই ওরিয়েন্টেড যে ক্লাস চলছিল আজকে তার ডে 3 হবে এবং আজকের ফার্স্ট ডে 1 অ্যান্ড ডে 2 এই দুটো মিলিয়ে আমরা কিন্তু হচ্ছে কি টোটাল 20 খানা কোশ্চেন করেছি. আজকে যেটা হবে সেটা 21 থেকে করবে এবং টোটাল 21 থেকে 32 পর্যন্ত পৌঁছাবো. দ্যাট ইজ অফ আজকে 12 খানা কোশ্চেন আমরা প্র্যাকটিস করব এবং তোমরা আই হোপ প্রিভিয়াস দুটো ক্লাস দেখেছো. যারা এখনো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিংক দেওয়া আছে এবং সেখানে তোমরা নিজেদের পছন্দ মতো কোশ্চেন ট্রাই করে নাও. বিকজ সেখানে টাইম স্ট্যাম্পও দেওয়া আছে এবং এই ভিডিওটারও টাইম স্ট্যাম্প দেওয়া আছে নিশ্চয়ই. সো আজকে সেশন শুরু করা যাক. আজকে সেশন শুরু করার আগে বিফোর অ্যাকচুয়ালি স্টার্টিং, সো হাই, দিস ইজ সুজিত টু টেক টুডে সেশন উইথ ইউ. অ্যান্ড যারা প্রথম চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনকে অবশ্যই অল প্রেস করে দিও. ঠিক আছে, তো আজকের সেশন তাহলে শুরু করা যাক. আজকের সেশনের যে ফার্স্ট প্রশ্ন হবে, তো প্রশ্ন তোমাদের স্ক্রিনে আসবে এবং অপশনও তোমাদের স্ক্রিনে আসবে. তোমরা ফার্স্ট অফ অল ভিডিও পজ করে প্রশ্ন ট্রাই করতে পারো, দেন সি মাই অ্যাপ্রোচ, বাট অথবা প্রথম থেকেই আমার অ্যাপ্রোচ দেখতে পারো এবং সেই অনুযায়ী তোমরা প্রশ্নগুলো খাতা পেন নিয়ে বসো, খাতায় নিয়ে একটু খাতায় লিখে নাও এবং তার সঙ্গে অ্যান্সারগুলো করতে দেখো. সো আজকের ফার্স্ট প্রশ্ন কি দেখো, if a rectangular area is rotated in a uniform electric field from the position where the maximum electric flux goes through it and orientation where the only half the maximum flux goes through it, what has been the angle of rotation? তাহলে প্রশ্ন কি বলেছে, একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসানো আছে, এমন ভাবে বসানো আছে যাতে তার ভেতর দিয়ে ম্যাক্সিমাম ফ্লাক্স পাস করে. তাই যখনই ম্যাক্সিমাম ফ্লাক্স পাস করে এরকম বলে দিয়েছে, তাহলে তোমার মাথায় এটা চলে আসবে যে ফ্লাক্স ফাই সমান সমান কি হয়, ইলেকট্রিক ফ্লাক্স ফাই ই ডট এ, দ্যাট ইজ অফ ই এ কস থিটা. যখনই এটা আসবে তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স কখন পাস করে, যখন থিটা 0 হবে, দ্যাট ইজ ফাই সমান ই এ হবে. নেক্সট কেসে বলেছে রেক্ট্যাঙ্গুলার এরিয়াকে এমন ভাবে রোটেট করে দাও যে প্রথম ক্ষেত্রে ফ্লাক্স কিন্তু রোটেটিং অবস্থায় অর্ধেক হয়ে যায়. তাহলে ভীষণ ইজি অঙ্ক. তাহলে সেই অ্যাঙ্গেলটা অফ রোটেশনটা আমার কিন্তু জানতে চেয়েছে. তাহলে কিভাবে করব দেখে নাও. তাহলে ফার্স্ট অফ অল যখনই হচ্ছে কি কোনো ম্যাক্সিমাম ফ্লাক্স পাস করছে তোমরা বুঝতে পারছো, তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনের সঙ্গে এরিয়া সেটা নিশ্চয়ই লম্বভাবে থাকবে এবং এরিয়ার ডিরেকশনটা ফিল্ড ডিরেকশনের সঙ্গে কোইনসাইড করে থাকবে, দ্যাট ইজ অফ প্যারালাল থাকবে. তার মানে যখন এইরকম ভাবে কোনো হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড আছে তখন তাহলে কিন্তু আবার রেক্ট্যাঙ্গুলার যে এরিয়াটা বসানো আছে বা রেক্ট্যাঙ্গুলার যে এরিয়াটার কথা বলেছে সেটা নিশ্চয়ই এইভাবে আছে. তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স পাস করেছে এবং সেই ফ্লাক্সের রাশিমালা কি হয়, ফাই সমান আমরা কি জানি ই ইনটু এ. লেটস সে এটা হলো এরিয়া এ এবং এই ইলেকট্রিক ফিল্ড হলো ই. এটা হলো ফার্স্ট কেস, দ্যাট ইজ অফ ফাই 1. এবং ফাই 2 কি বলেছে, ফাই 2 বলেছে যে সেটা হয় কিন্তু প্রথম ক্ষেত্রের অর্ধেক ফ্লাক্স. তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্সের অর্ধেক ফ্লাক্স, ম্যাক্সিমাম ফ্লাক্স. আর তোমরা কি জানো, ফ্লাক্স ফাই এর রাশিমালা হয় ই এ কস থিটা. ঠিক, তাহলে এখন রোটেটিং অবস্থায় আছে, তাহলে থিটা আর কিন্তু 0 নেই এখানে, কিন্তু থিটা হচ্ছে কি 0, কারণ ম্যাক্সিমাম ফ্লাক্স তখনই পাস করে যখন থিটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তোমরা জানো. এবার সেকেন্ড কেসে যেটা বলেছে সেটা রোটেটিং অবস্থায় ফ্লাক্স কত যাবে, দ্যাট মিনস তুমি ধরে নাও রোটেটিং অবস্থায় ফ্লাক্স ফাই সেটা ই এ কস থিটা ধরলে এন্ড থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রোটেশন. তাহলে এটা আমাদের আবার ই এ বাই 2 হওয়া উচিত, বিকজ ফ্লাক্সের ডেফিনিশনই হলো ই এ কস থিটা. ঠিক, তাহলে ফার্স্ট কেসে ই এ কেটে গেল, কস থিটা আসলো আমাদের হাফ, দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু আসলো 60 ডিগ্রি. ঠিক, তাহলে থিটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি.
তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, এবং সেটা কিন্তু বাই ডিফল্ট ওরালি কিন্তু করা সম্ভব ছিল, তাই না? সো আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 2। ভীষণ ইন্টারেস্টিং প্রশ্ন এবং ভীষণ এটা কনফিউশন টাইপেরও প্রশ্ন, বিকজ এই প্রশ্নটা করতে অনেকেরই ভুল হয় বা ভুল হয়ে থাকে জেনারেলি। সো চলো কোশ্চেন নাম্বার 2 দেখো। কোশ্চেন নাম্বার 2 দ্যাট ইজ অফ সিরিয়ালি কিন্তু আজকে আমাদের হবে 21 and that is of 22 সিরিয়ালি 22 খানা প্রশ্ন, এবং আজকের ডে 2 প্রশ্ন। দেখো কি বলেছে, an infinite thread of charge density lambda lies along the z axis and the potential difference between the points, যেখানে a বলে দিয়েছে 4 3 4 and b বলে দিয়েছে দেখো 3 4 0, এই দুটো পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স আমাকে বার করতে হয়েছে, এবং ছবিটা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, তাই তো? যেখানে আমাদের হচ্ছে একটা থ্রেড বা সুতো বা চার্জড কোনো ওয়্যার, যেটা অ্যালং জেড অ্যাক্সিসে বসানো আছে, ঠিক আছে? অ্যালং জেড অ্যাক্সিস বরাবর বসানো আছে। তাহলে তোমার এই দুটো পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স বার করতে হবে। তাহলে অপশনগুলো আছে তোমাদের সামনে। তাহলে এবারে কি হবে দেখো, তোমার যদি চার্জড ওয়্যারটা এটা ধরে নাও, সেটা যদি জেড অ্যাক্সিসে বসানো থাকে এবং সেটা হলো পজিটিভ প্রকৃতির চার্জ, তাহলে পজিটিভ প্রকৃতির চার্জ বা যে কোনো প্রকৃতির চার্জ হোক না কেন, আমরা এই চার্জের লাইন থেকে আর ডিস্টেন্স দূরে যে ইলেকট্রিক ফিল্ড জানি, সেটা হচ্ছে কি হয় না 1/4πε0, দ্যাট ইজ অফ 2 λ/r। দিস ইজ দ্য expression for the electric field at a distance r from a charged wire, that is of infinite wire, okay? তাহলে এটা হয়ে থাকে 2 λ/r আমাদের ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা। এবার লেটস সে এই a পয়েন্টটা কিন্তু একটা 3D প্লেনে আছে বা 3D তে আছে, বিকজ যার x y z তিনটেই আছে, এবং b যেটা দেখো সেটা লক্ষ্য করো, সেটা কেবলমাত্র xy প্লেনে আছে, যার জেড কম্পোনেন্ট নেই, তাই তো? xy প্লেনে থাকা মানে হচ্ছে কি, লেটস সে এরকম তোমাদের বইতে এটা y ধরেছে বিকজ নেগেটিভ y, তাহলে আমরা যদি এরকম ধরে নিই, এটা x, এটা y, এটা z, সো এটা আমাদের পজিটিভ z, এবং সেখানে চার্জড ওয়্যারটা আছে, এবং xy প্লেনে থাকা মানে এরকম জায়গায় কোথাও এই 3,40টা আছে। এবার তোমরা খুব ভালো করে শোনো কথাটা, যেটা বলতে চাইছি যে যদি কোনো অ্যাক্সিস থেকে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স বলি, তাহলে সেটা কি রকম হতে পারে। ধরো এরকম একটা কোন xy সিস্টেম আছে, xy সিস্টেম, এবং এখানে একটা পয়েন্ট p আছে যার কোঅর্ডিনেট হলো লেটস সে 5 and 4। তাহলে x এর ভ্যালু 5, y এর ভ্যালু হচ্ছে কি 4, তাই তো? x এর ভ্যালু 5, y এর ভ্যালু 4। তাহলে এই পয়েন্টটা y অ্যাক্সিস থেকে কত দূরে আছে? তুমি বলবে y অ্যাক্সিস থেকে এই ডিসটেন্সটা দূরে আছে, অর্থাৎ যেটাই x এর ভ্যালু সেটাই হলো আমাদের y অ্যাক্সিস থেকে দূরে, ঠিক আছে? তাহলে যদি এরকম একটা 5,4 বিন্দু থাকে এবং সেটা যদি xy সিস্টেমে থাকে, তাহলে হচ্ছে কি সেই বিন্দুটার y অ্যাক্সিস থেকে দূরত্ব যেটা হবে, যেটা x এর দূরত্ব, সেটাই হবে আমাদের নিশ্চয়ই y অ্যাক্সিস থেকে ডিসটেন্স। দ্যাট ইজ অফ x এর ভ্যালু যেটা 5, সেই 5টাই হওয়া উচিত। তাহলে আমাদের যখন আমাদের সিস্টেমে এরকম আছে, তাহলে এই যে বিন্দুটা a যেটা 434, তাহলে তার জেড অ্যাক্সিস থেকে দূরত্ব কত হবে? তাহলে জেড অ্যাক্সিস থেকে যখন দূরত্ব নেব, তখন নিশ্চয়ই আমার 4 আর 3 এর কম্বিনেশন হবে, দ্যাট ইজ অফ x আর y এর কম্বিনেশন হবে, এবং সেই ফর্মুলাটা কি দাঁড়ায়? দ্যাট ইজ অফ x² প্লাস অফ y²। তাহলে x² প্লাস y² যদি হয়, তাহলে এটা হবে 4² প্লাস অফ 3² এর রুট আসবে, দ্যাট ইজ অফ 5 আসবে, ঠিক? দ্যাট ইজ অফ 5 আসবে। আবার তুমি যদি এই বি পয়েন্টার জেড অ্যাক্সিস থেকে দূরত্ব বার করো, বিকজ অফ এটা xy প্লেনে আছে এবং যার জেড কম্পোনেন্ট হচ্ছে 0, তার মানে xy প্লেনে আছে, তাহলে জেড কম্পোনেন্ট 0, তার মানে তার যে জেড অ্যাক্সিস থেকে দূরত্ব হবে সেটা হবে আবার x² প্লাস y², এবং সেটাও আসবে আমাদের কিন্তু 3² প্লাস অফ 4² এর রুট, দ্যাট ইজ অফ 5 আসবে। এটাও 5, এটাও 5, তার মানে both the point A and B are equidistant from the z axis। z axis থেকে দুটো পয়েন্টই সমান দূরে আছে, তাহলে হতে পারে একটা হচ্ছে xy প্লেনে আছে আর হতে পারে আর একটা আউট অফ প্লেন আছে, কিন্তু তারা হচ্ছে কিন্তু xy অ্যাক্সিস থেকে
সরি জেড অ্যাক্সিস থেকে তারা সেম ডিস্টেন্স মেনটেন করেছে। আর জেড অ্যাক্সিস থেকে যারা সেম ডিস্টেন্স মেনটেন করবে তারা কি করবে, ইকুইপোটেনশিয়াল সারফেসের উপরে থাকবে, বিকজ অ্যাট এ ডিস্টেন্স আর দ্য ইলেকট্রিক ফিল্ড এসে এটা। তাহলে সেই ইলেকট্রিক ফিল্ড যদি সবার ক্ষেত্রে সমান হয়ে থাকে এবং তারা যদি সেম ডিস্টেন্স মেনটেন করে, তাহলে তারা ইকুইপোটেনশিয়াল সারফেসের উপর থাকবে, এবং ইকুইপোটেনশিয়াল সারফেসের উপর থাকা পয়েন্ট সবার নিশ্চয়ই পোটেনশিয়াল সমান হবে। তাহলে পোটেনশিয়াল অফ ভি এ আর পোটেনশিয়াল অফ ভিবি আর ইকুয়াল, দ্যাট ইজ অফ পোটেনশিয়াল অফ এ এন্ড পোটেনশিয়াল অফ বি আর সেম যদি হয় তাহলে তাদের মধ্যে ডিফারেন্স উইল বি অলওয়েজ জিরো। দ্যাট ইজ অপশন সি উইল বি ইয়োর আনসার। ঠিক, দ্যাট ইজ অপশন সি উইল বি ইয়োর আনসার। সো তোমরা কোথাও কিন্তু এই প্রসেসটা দেখে থাকবে যে কোথাও কোনো বই থেকে তুমি অপশন এ অ্যান্সারটা খুঁজে পাবে, অপশন এ অ্যান্সারটা খুঁজে পাবে, বিকজ তারা হচ্ছে কিন্তু এই প্রসেসটা করেছে। দ্যাট ইজ অফ রুট আর থেকে আর টুর ইন্টিগ্রেশন করবে, এবং ভি মানে হলো ইডিআর। ঠিক, ভি মানে ই সমান ডিভিডিআর, তাহলে ভি সমান হলো ইন্টিগ্রেশন ইডিআর, এবং আর ওয়ান থেকে আর টু। আর ওয়ান এর জায়গায় কি বসবে, তোমার যে পয়েন্ট থেকে আসতে বলছে দ্যাট ইজ অফ বি পয়েন্ট বলবে, আর এটা হবে এ পয়েন্ট। এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করেছে, কিন্তু দিস ইজ দ্য রং প্রসেস, বিকজ পয়েন্ট দুটো জেড অ্যাক্সিস থেকে সেম ডিস্টেন্সে আছে, এবং জেড অ্যাক্সিস থেকে সেম ডিস্টেন্সে থাকা মানে হলো তারা ইকুইপোটেনশিয়াল সারফেসের উপরে আছে। গট ইট? চলো আমরা এবারে পরের প্রশ্ন। এখন কোশ্চেন নাম্বার হবে দ্যাট ইজ 23, এবং টোটালের রেসপেক্টে 23, এবং আজকে নাম্বার 3 প্রশ্ন, আজকে ডে 3 নাম্বার। সো কোশ্চেন দেখো, দ্য পিকচার to the right shows the electric field lines between the two parallel plates that for all practical purposes extend वगैरह वगैरह सब লেখা আছে। আসল কথা হচ্ছে, মোদ্দা কথা, 4 points P, Q, R, S are marked in this picture, at which points is the electric potential is the largest. So this is quite common question, কিন্তু এটা তোমার 2013 নিটে এসছে, এবং এটাও ফার্দার কোনো প্রশ্নেও কোনো বছর প্রশ্নে দেখতে পারো। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি কনসেপচুয়াল কোশ্চেন। প্রশ্নটা কি বলেছে যে কোন পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে আমাদের বেশি হবে, তাই তো? আমরা একটা কথা জানি যে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিক্রিসেস অ্যালং দ্য ফিল্ড ডিরেকশন। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে। তাহলে কি কথাটা হচ্ছে কি আমরা জানি যে ইলেকট্রিক পোটেনশিয়াল decreases along field direction, তো ইলেকট্রিক পোটেনশিয়াল যেদিকে ফিল্ড আছে সেই দিকে আস্তে আস্তে করে ডিক্রিজ করতে থাকে। তাহলে তুমি যদি এরকম একটা ইলেকট্রিক ফিল্ড ধরে নাও যে হচ্ছে ফ্রম লেফট টু রাইটে কাজ করছে, তাহলে এই পয়েন্টটা যদি পি দাও, এই পয়েন্টটা যদি কিউ দাও, এই পয়েন্টকে যদি আর দাও, তাহলে আর পয়েন্ট ইজ দ্য রাইট মোস্ট পয়েন্ট অ্যামং দোজ পয়েন্ট বা অ্যামং দিস পয়েন্ট। তাহলে পি কিউ আর এর মধ্যে আর পয়েন্ট হচ্ছে সবচেয়ে দূরের পয়েন্ট, কিউ হচ্ছে তার থেকে একটু ভেতরে, পি হলো তার থেকে আরো ভেতরে আছে। তার মানে ফিল্ড ডিরেকশনের দিকে আর হচ্ছে সব থেকে বেশি দূরে আছে, ফিল্ডের লাইন যেদিকে আছে সেদিকেই হচ্ছে আর আছে, তার থেকে একটু আছে বা তার থেকে একটু আছে কিউ, তার থেকে আরো ভেতরে আছে পি। তাহলে আমাদের পোটেনশিয়াল হবে ভিপি সব থেকে বেশি, ভি কিউ তার থেকে কম, তার থেকে কম হচ্ছে ভি আর, বিকজ পোটেনশিয়াল ডিক্রিজেস অ্যালং দ্য ফিল্ড ডিরেকশন, বিকজ ফিল্ড ডিরেকশনে যত ভেতরে সে ঢুকবে ততই বেশি কার্যকর হয়, তত বেশি তার এনার্জি পাবে, তত বেশি তার হচ্ছে কি পোটেনশিয়াল থাকবে। তার মানে ফিল্ড ডিরেকশনের যে যত বেশি ভেতরে থাকবে তার পোটেনশিয়াল তার তত বেশি হবে। তাহলে আমাদের এখানে যে গিভেন পিকচার তুমি দেখেছিলে তার মধ্যে হচ্ছে পি পয়েন্টের পোটেনশিয়াল সবথেকে বেশি আর এস পয়েন্টের পোটেনশিয়াল সবথেকে কম। তাহলে ভিপি গ্রেটার দেন ভি কিউ গ্রেটার দেন ভি আর এন্ড গ্রেটার দেন ভিএস উইল বি ইয়োর পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমার সব বিন্দুর পোটেনশিয়ালের মধ্যে যে সম্পর্কটা আসবে তাহলে এইটা আসবে আমাদের, এবং এর মধ্যে তোমার হচ্ছে জানতে চেয়েছে সব থেকে বেশি পোটেনশিয়াল কোন বিন্দুর, at which point the electric potential is the largest, your answer will be P, that is option A. Option A তে তোমার P পয়েন্টটা দেওয়া আছে। I hope clear? ঠিক, চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। দেখো, an electron at a potential of -10 kilovolt
and moves to a point where its potential is minus 1 kilovolt. The potential energy has decreased, increased, not changed, and only needs to know the distance between the points to say. তাহলে চারটে অপশন দেওয়া আছে এবং তাহলে আমরা ইলেকট্রনটা কোথা থেকে কোথায় মুভ করেছে না আমাদের 10 কিলোভোল্ট থেকে টু এ পয়েন্ট হোয়ার দ্য পোটেনশিয়াল ইজ 1 কিলোভোল্ট। তাহলে ইলেকট্রন কি করে? ইলেকট্রন হচ্ছে কি সবসময় লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে মুভ করে, তাই তো? আর ইলেকট্রন এটা মুভ করে বিকজ নেগেটিভ চার্জ, আর পজিটিভ চার্জ কি করে? হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে মুভ করে। এটাই হচ্ছে কি আমাদের কথা। তাহলে আমরা এখানটা কিভাবে ভাবতে পারি? তুমি এটা ভাবতে পারো, যদি এই দিকটা আমাদের এরকম ফিল্ড ডিরেকশন থাকে, তাহলে ফিল্ড ডিরেকশনে নিশ্চয়ই দূরের পয়েন্টটা হবে নিশ্চয়ই আমাদের লোয়ার পোটেনশিয়াল, আর ফিল্ড ডিরেকশনের যত ভেতরে থাকবে তত হবে আমাদের হায়ার পোটেনশিয়াল, দ্যাট ইজ -1 কিলোভোল্ট, এটা হচ্ছে -10 কিলোভোল্ট। ওকে, গট ইট মাই ওয়ার্ডস? তাহলে ইলেকট্রন কোন দিকে আছে? ইলেকট্রন হচ্ছে ফিল্ড ডিরেকশনের উল্টো দিকে চলতে ভালোবাসে, দ্যাট ইজ ফ্রম এইখান থেকে এদিকে এসছে, ঠিক এইখান থেকে এদিকে এসছে। ইলেকট্রন ফিল্ড ডিরেকশনের উল্টো দিকে চলতে ভালোবাসে। খুব ভালো করে ভাবো, এটা তার তো ন্যাচারাল ট্র্যাক, এটাকে আনতে গেলে কোনো আমাকে ফোর্স লাগাতে হবে না, কোনো কিছু করতে হবে না। ফিল্ডের মধ্যে তুমি ছেড়ে দাও, ইলেকট্রনটা আস্তে আস্তে মুভ করে কিন্তু এখানে চলে আসবে, ফ্রম লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল। কিন্তু যদি এটা একটা পজিটিভ আদান হতো তাহলে কিন্তু আমাকে তাকে জোর করে আনতে হতো বাই মিনস অফ এক্সটার্নাল ওয়ার্ক ডান। তার মানে আমাকে জোর করে আনা মানে কি? একটা এক্সটার্নাল ওয়ার্ক ডান আমাকে করতে হবে। যখন এক্সটার্নাল ওয়ার্ক ডান করা হয় ইন ফিজিক্স আমরা কি জানি যে তার ভেতরে পোটেনশিয়াল এনার্জির ইনক্রিজ হয়, অর্থাৎ তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয় যখন এক্সটার্নাল ওয়ার্ক ডান করা হয়। তো যেহেতু এখানে এক্সটার্নাল ওয়ার্ক ডান করা হচ্ছে না, তার মানে যখন ইলেকট্রন স্বইচ্ছায় আসছে তাহলে তার পোটেনশিয়াল এনার্জি কি হবে? ডিক্রিজই করবে, ঠিক? কিন্তু যদি ফর এটা ইলেকট্রন না বলে যদি পজিটিভ চার্জ বলতো বা প্রোটন বলতো তাহলে কিন্তু ডেফিনেটলি এটার হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ থাকতো। তাহলে অপশন তোমাদের কি হবে না? অপশন তোমাদের হবে অপশন এ, দ্যাট ইজ আ পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজড করেছে। এবার কি করে হয় সেটা তোমাকে আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো পোটেনশিয়াল এনার্জি ডাব্লিউ বা ওয়ার্ক ডান কি করা হয়? দ্যাট ইজ কিউ ইন্টু ভিএ মাইনাস অফ ভিবি। এই ভিএটা কি ফাইনাল পয়েন্ট আর ভিবিটা হলো ইনিশিয়াল পয়েন্ট। ভিএ হলো ফাইনাল আর ভিবি হলো ইনিশিয়াল। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কিউ, তুমি ভিএ এটা হলো তোমার ফাইনাল, এটা হচ্ছে তোমার ইনিশিয়াল, দ্যাট ইজ এটাকে আমরা বি ভাবছি, এটাকে আমি এ ভাবছি, পয়েন্টের রেসপেক্ট এটা বি এটা এ। তাই তুমি এখানে -1 বসাও, মাইনাস দিয়ে -10 বসাও, ঠিক? তাহলে কি হলো? এবার কিউ যে নেগেটিভ ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ চার্জ, তাহলে তার এখানটা কি আসবে? 9 আসবে, তাই তো? আফটার ক্যালকুলেশন এটা 9 আসলো। তাহলে ওয়ার্ক ডান কি হয়েছে? নেগেটিভ কোয়ান্টিটির এসছে, ওয়ার্ক ডান নেগেটিভ কোয়ান্টিটির এসছে। তার মানে কি বলবো? তার পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করেছে। দিস ইজ দ্য সাইন অর দিস ইজ দ্য ইনফরমেশন দ্য নেগেটিভ সাইন কন্টেন্টস। এই ইনফরমেশনটা নেগেটিভ সাইন তোমাকে বলতে পারে যে নেগেটিভ সাইন মানে হলো আমাদের পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করেছে, ঠিক? এটা এইভাবেও বলতে পারি অথবা এইভাবেও বলতে পারি, যেটা আমরা প্রথম ক্ষেত্রে বলেছিলাম, বিকজ ইলেকট্রন তার ন্যাচারাল টেন্ডেন্সি ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়ালে মুভ করা, দ্যাট ইজ অ্যালং দ্য ফিল্ড ডিরেকশন, না গিয়ে ফিল্ড ডিরেকশনের উল্টো দিকে চলতে ভালোবাসে। তাই যেই চলতে ভালোবাসলো বা আসতে চায় তাহলে সেটা তো ন্যাচারালি এসছে, তাকে ছেড়ে দিলে সে চলে আসবে, তোমাকে কোনো এক্সটার্নাল ওয়ার্ক ডান করতে হবে না। কারণ তার নিজস্ব এনার্জি সেটা আস্তে আস্তে করে ক্ষয় হচ্ছে, দ্যাট ইজ অফ তার পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করেছে। ওকে, চলো এর পরের প্রশ্নে যাওয়া যায়। দ্যাট ইজ অফ 24 হয়ে গেল। এবার আমরা মুভিং টু দ্যাট ইজ অফ 25। ওকে, লেটস মুভ। দেখো, সো প্রশ্ন কি আছে দেখো স্ক্রিনে। ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ 0 উইদিন দ্য সাম রিজন অফ স্পেস, the electric potential within that region, A option must be 0, must be positive, must be negative, must have a constant value. তাহলে আমাদের কি হতে পারে, তাই তো? সো যদি কোথাও ইলেকট্রিক ফিল্ড 0 হয় তাহলে কি পোটেনশিয়াল সেখানে থাকতে পারে? থাকতে পারে না। 0, নেগেটিভ, এই সমস্ত কিছু অপশন জানতে চেয়েছে। তাহলে তোমরা ভেরি ইজিলি তোমরা বলে দিতে পারো
যে ইলেকট্রিক ফিল্ড ই সমান হয় কি মাইনাস অফ ডিভিডিআর, ঠিক? তুমি যদি মড ভ্যালু নাও তাহলে এটারও মড ভ্যালু হয়ে গেল, দ্যাট ইজ অফ ডিভিডিআর, ঠিক? এবার ইলেকট্রিক ফিল্ড 0 বলেছে, দ্যাট ইজ অফ ভি আসলো 0 ইনটু ডিআর। এবার তোমরা জানো ইন্টিগ্রেশন করলে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে, দ্যাট ইজ অফ C1 ধরো, C1, তাহলে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট C1, তাহলে এটা কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে পোটেনশিয়াল কি এসছে সেই রিজিয়নে থাকবে এবং সেই রিজিয়নের উপরে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট মানের হবে। সেটা সাইনের উপরে কিন্তু ডিপেন্ড করছে না, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, সেটা ডিপেন্ড করছে ওখানকার চার্জ কি আছে সেটার উপর ডিপেন্ড করছে, বা ফিল্ড ডিরেকশন কোন দিকে আছে সেটার উপর ডিপেন্ড করছে, বা বডিটাকে কোন দিকে মুভ করা হয়েছে বা পার্টিকেলকে কোন দিকে মুভ করা হয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। তাহলে আমি সাইন দিয়ে কিছু বলতে পারবো না, মাস্ট বি পজিটিভ মাস্ট বি নেগেটিভ আমরা কিছুই বলতে পারবো না, কিন্তু মাস্ট বি 0 হবে না এই কথাটা আমরা ডেফিনেটলি বলতে পারি। সেই জন্য আমাদের যেটা হবে পোটেনশিয়াল সেই রিজনে থাকতে পারে এবং সেই রিজনে পোটেনশিয়ালটা যেটা হবে সেটা একটা কনস্ট্যান্ট মানের হবে। এক্সাম্পল দেওয়া যাক, এক্সাম্পল কি হতে পারে, ধরো দুটোই নেগেটিভ কোয়ান্টিটির চার্জ আছে, দুটোই নেগেটিভ কোয়ান্টিটির চার্জ আছে এবং এক্স্যাক্টলি মিড পয়েন্টে যদি এইটাকে ডিস্টেন্স 2x ধরো এবং এক্স্যাক্টলি মিড পয়েন্ট দ্যাট ইজ অফ এটা x এন্ড এটাও তোমাদের x, তাহলে কি হবে এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড হবে মাইনাস কিউর জন্য এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দেখো এইদিকে থাকবে, ভেরি ট্রু। আর এই মাইনাস কিউর জন্য এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড হবে তার ডিরেকশন কিন্তু এইদিকে থাকবে, বিকজ এই মাইনাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন এদিকে আর এই মাইনাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন এদিকে। তাহলে দুটোই যেহেতু নেগেটিভ কোয়ান্টিটি অর্থাৎ দুটোই যেহেতু সেম মানের আধান এবং তারা সেম ডিস্টেন্স দূরে আছে এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ওই স্থানে 0, তাই তো? দ্যাট ইজ লব্ধি ইলেকট্রিক ফিল্ড 0, কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়াল দেখো কি হবে -2q/x, -2q/x ইন সিজিএস সিস্টেম, বিকজ এর জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল এইটার জন্য -q/x এবং এটার জন্য -q/x, দ্যাট ইজ অফ টোটাল হচ্ছে 2q/x, -2q/x মাইনাস সাইনটা আছে। যদি এবার এটা মাইনাস সাইন তুলে দিয়ে তুমি দুটোকেই পজিটিভ দিয়ে ভাবো, তাহলে এই প্লাস কিউটার জন্য ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন এখন এইটা, আর এই প্লাস কিউটার জন্য ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন কিন্তু এখন এইটা, ঠিক? তাহলে এটার জন্য এটা আর এটার জন্য এটা ডিরেকশন, বিকজ পয়েন্ট থেকে দূরের দিকে থাকবে, ইন্টারেস্টেড পয়েন্ট থেকে বা আমাদের অবজারভেশন পয়েন্ট থেকে দূরের দিকে থাকবে, তাই তো? এটাই হচ্ছে আমাদের পজিটিভ চার্জের নেচার। সো সেখানেও ইলেকট্রিক ফিল্ড কিন্তু 0, কিন্তু পোটেনশিয়াল বলো, পোটেনশিয়াল কিন্তু হচ্ছে প্লাস সাইন দিয়ে আসবে, q/x এটার জন্য q/x, দ্যাট ইজ পোটেনশিয়াল আসবে v সমান 2q/x, ওকে? তাহলে কিন্তু আমাদের পোটেনশিয়াল থাকছে, ইলেকট্রিক ফিল্ড কিন্তু 0। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল ক্যান বি আইদার অফ পজিটিভ সাইন, ক্যান বি আইদার অফ নেগেটিভ সাইন। তাহলে আমরা কোন অপশনে যাব? অপশন ডি তেই যাওয়া ভালো, তাই না? মাস্ট হ্যাভ ভ্যালু বাট সেই ভ্যালু কনস্ট্যান্ট মানের, ওকে? সেই ভ্যালু হবে কনস্ট্যান্ট মানের, ঠিক? চলো আমরা এবারে পরের প্রশ্নে মুভ করতে পারি। সো দ্যাট ইজ অফ কোশ্চেন নাম্বার 26। দেখো নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ অফ 26. So when the separation between the two charges is increased, the potential energy of the charges increase, decrease, remain same, may increase or decrease. First of all কি হবে? Remain same কখনো হবে না, because potential energy is a function of distance. Potential energy is a function of distance of two charges, তাই না? পোটেনশিয়াল এনার্জি অফ দুটো চার্জের বা দুটো আধানের জন্য যে পোটেনশিয়াল বা আধানের স্থিতিশক্তি হয় সেটা কিন্তু ডিস্টেন্সের ফাংশন হয়, বিকজ ইউ রাশিমালা আছে q1 q2/r, তাই না? তাহলে r এর একটা ফাংশন আছে, তাহলে ইউটা আমাদের নিশ্চয়ই চেঞ্জ করবে, সেটা বাড়তে পারে কমতে পারে কি হবে জানি না, তাই তো? কিন্তু দূরত্ব ইনক্রিজ করছে, তাহলে স্বাভাবিকভাবে মনে হতে পারে তাদের পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করছে, তাই তো? কিন্তু এমনটা নয় কেস। কিভাবে নয় সেটা তোমাদেরকে দেখো এক্সপ্লেন করি। ধরো এখানে দুটো চার্জ তুমি পজিটিভ মানের ধরলে এবং q1 q2 এবং এদের মধ্যে ডিস্টেন্স r ধরলে, তাহলে পোটেনশিয়াল এনার্জি হবে আমাদের q1 q2/r। যদি দুটোই পজিটিভ কোয়ান্টিটি হয় পজিটিভ মানে এবং r যদি ইনক্রিজ করে যায়, সরি যদি r যদি ইনক্রিজ করে যায় তাহলে u ডিক্রিজ করবে, ইউ ডিক্রিজ করবে, ভেরি ট্রু, একদম ঠিকঠাক কথা। এবার যদি দুটোই নেগেটিভ ধরো
দুটোই নেগেটিভ ধরো, এগেন রাশিমালা সেম আসবে, বিকজ Q1 এর মধ্যে নেগেটিভ, Q2 এর মধ্যেও নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস প্লাস করে এটা আসবে, এবং দুটোতে ইনক্রিজ করলে তাহলে এদের পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে। দ্যাট ইজ আ টু চার্জ সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করলো, ঠিক আছে। কিন্তু যদি একটা প্লাস একটা মাইনাস নিয়ে তুমি করো, ধরো যদি একটা প্লাস আর একটা মাইনাস নিয়ে করো, ধরো মাইনাস Q1 আর প্লাস Q2, তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হবে সিস্টেমের? মাইনাস Q1 মাইনাস Q2 বাই অফ আর, ঠিক আছে, মাইনাস Q1 মাইনাস Q2 বাই আর। এবার তুমি যদি ডিস্টেন্স লার্জ করো, ডিস্টেন্সকে লার্জ করে দাও, তাহলে সাপোজ এটা ভাবো কোন একটা আর ভ্যালুর জন্য এটা হচ্ছে তোমার ধরো -10 ভ্যালু দিয়েছে, এটার জন্য কোন একটা ডিস্টেন্স কোন একটা আধানের কম্বিনেশনের এমন কিছু ধরলে তার জন্য পোটেনশিয়াল এনার্জি ইউ সেটা ভ্যালু হলো -10। গট ইট? ওকে, इसे दिमाग में रखो। ওকে, এবার আর কে তুমি এক্সটেন্ড করছো, আস্তে 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 করে এক্সটেন্ড করে দিলে, ঠিক আছে, আর আস্তে আস্তে করে এক্সটেন্ড করে গেল। আর যেই এক্সটেন্ড করলো তাহলে এই ভ্যালুটা কি হবে? আরো ডিক্রিজ করবে। এই ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা হবে, আর যদি ইনক্রিজ করে যায় ভ্যালুটা ডিক্রিজ করবে। ভ্যালুটা ডিক্রিজ করে কত আসবে? -5 -3, তাই তো? তাহলে -5 ভাবো, তুমি ফার্স্টে মাইনাস সাইনটাকে অমিট করে ভাবো, ঠিক? তাহলে -10 এসেছিল, এবার মাইনাস সাইনটা নেই ভাবো, আর কি ইনক্রিজ করছো, তাহলে এই পুরো ভ্যালুটা ডিক্রিজ করলো, তাহলে 10 থেকে কমে 5 হবে, বাট উইথ মাইনাস সাইন। কিন্তু এবারে নেগেটিভের রেসপেক্টে ভাবো, -10 বড় না -5 বড়? তাহলে তুমি বললে -5 বড়, -5 বড়। তাহলে কি হলো? পোটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি কিন্তু ইনক্রিজ করলো, ডিস্টেন্স বাড়ানোর সাথে সাথে তাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করলো। তাহলে যদি দুটো সেম প্রকৃতির চার্জ থাকে, সেম প্রকৃতির যদি চার্জ থাকে, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স যদি বাড়াও তাহলে পোটেনশিয়াল এনার্জি কিন্তু ডিক্রিজ করতে পারে বা এবং ডিক্রিজ করে। কিন্তু যদি অপোজিট প্রকৃতির আধান থাকে, তাহলে যদি তাদের মধ্যে ডিস্টেন্সকে তুমি বাড়াও তাহলে কিন্তু পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে। তাহলে দুটো কেস হতে পারে, ইনক্রিজও করতে পারে ডিক্রিজও করতে পারে, যেহেতু আমাদের কোনো নেচার অফ চার্জ ইজ নট গিভেন, nature of charge is not given, so we can say that the potential energy of the system may increase or may decrease. That is option D will be your correct answer. ঠিক? ওকে, চলো মুভিং নেক্সট। এবং নেক্সট প্রশ্নটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো দেখো, নেক্সট প্রশ্ন ইজ অন ইয়োর স্ক্রিন। দ্যাট ইজ if a equals to 30 সেন্টিমিটার, দেখো নেক্সট প্রশ্ন, if a is 30 centimeter, b is 20 centimeter, and small q is of 2 nanocoulomb and capital Q is -3 nanocoulomb in the given figure, then what is the potential difference? That is of VA minus VB তোমাকে বার করতে বলেছে, VA minus VB তোমাকে বার করতে বলেছে। তাহলে তুমি যদি সিস্টেমটাকে একবার ভাবো, এখানে আমাদের কিউ আধান বসানো আছে, এই ডিস্টেন্সটা আমাদের আই থিঙ্ক এ বলা আছে, এই ডিস্টেন্সটা এ বলা আছে, এটা বি এটা এ, এখানে এ নাম দেওয়া আছে, এখানে আবার বি নাম দেওয়া আছে এবং ডিস্টেন্সটা বি, এবং এখানে ডিস্টেন্সটা আবার এ বলা আছে এবং এখানে ক্যাপিটাল কিউ। এটা হলো -3 ন্যানোকুলম আর এটা হলো আমাদের 2 ন্যানোকুলম, ঠিক? 2 ন্যানোকুলম। সো ডিস্টেন্স এ ইজ 30 সেন্টিমিটার, এটা বি 20 সেন্টিমিটার। তাহলে এ হচ্ছে আমাদের 30 সেমি বলা আছে এন্ড বি হচ্ছে আমাদের 20 সেমি এটা বলা আছে। ওকে, তাহলে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স VA মাইনাস অফ VB বার করতে হবে। সিম্পল, খুব সিম্পল অঙ্ক। তাহলে আমরা কি করব? আমরা যেটা করব, পোটেনশিয়াল এট এ বার করব দুটো চার্জেসের জন্য, দ্যাট ইজ কিউ আর স্মল কিউর জন্য, আর বি পয়েন্টেও পোটেনশিয়াল বার করব কিউ এন্ড স্মল কিউ চার্জেসের জন্য, দেন সাবট্রাক্ট, দেন ইউ ক্যান গেট দ্য রেজাল্ট। সো পোটেনশিয়াল এট পয়েন্ট এ, পোটেনশিয়াল এট পয়েন্ট এ খুব ভালোভাবে কেয়ারফুলি করবে। পোটেনশিয়াল এট পয়েন্ট এ বার করার জন্য তোমাকে এই আধানটার জন্য বার করতে হবে এবং এই আধানটার জন্য এখানে বার করতে হবে, ঠিক? তাহলে তুমি কিভাবে করবে পোটেনশিয়াল এট পয়েন্ট এ? তুমি ফার্স্টে যদি 2 ন্যানোকুলম্বের জন্য করো, তাহলে 1/4 পাই এপসাইলন নট, এটা তো থাকছে সবার মধ্যেই। তাহলে এবারে কিউ বাই এ, দ্যাট ইজ অফ 2 ন্যানোকুলম, that is 2 into 10 to the minus 9 করলাম, বাই ডিস্টেন্স এ,
এ কে তুমি যদি সিজিএস থেকে এসআই তে কনভার্ট করে দাও, দ্যাট ইজ অফ 0.3 সেন্টিমিটার হবে, 0.3 মিটার হবে। এবং এইটার জন্য এখানটা যেটা হবে সেটা কিন্তু আবার সাবট্রাক্ট অবস্থায় থাকবে, দ্যাট ইজ তার আধান নেগেটিভ, সেই জন্য তার পোটেনশিয়ালটাও নেগেটিভ হবে। তাহলে টোটাল পোটেনশিয়াল হবে নেগেটিভ থেকে, মানে এটা থেকে এটা নেগেটিভ হবে, ঠিক। তাহলে এটার কিন্তু ডিসটেন্স কত, দ্যাট ইজ এ প্লাস বি, এই ডিসটেন্স দ্যাট ইজ অফ 30 প্লাস 20, দ্যাট ইজ অফ 50, দ্যাট ইজ অফ 0.5 হলো। এবার তুমি দেখো এখান থেকে কি করতে পারছো, এটা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 করলে, তার থেকে এবারে দেখো তুমি এটা থেকে কমন নাও, 10 টু দি পাওয়ার -9 কমন নাও। এটা দেখো পয়েন্টটা উপর উঠে গেল, পয়েন্ট উপর উঠে গেলে একটা শূন্য আসবে, দ্যাট ইজ অফ 20/3 আসলো। আর এটা আসলো 30/5, 30/5 আসলো, বিকজ এই পয়েন্টটা উপরে উঠলো। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, দ্যাট ইজ অফ 9। এবং তুমি যদি এলসিএম করো, এটা হলো তোমাদের 15 দিচ্ছে, 3 দিয়ে এটা কাটলে 5, 100, আর 5 দিয়ে এটা কাটলে 3, এটা হলো 150, সরি 90, 5 দিয়ে 3 করলে 90। তাহলে তুমি যদি 90 বসিয়ে দাও, তাহলে এটা হলো 10/15, 9 ইন্টু 10/15, তাহলে এটা হলো 6 ভোল্টের আসছে, 6 ভোল্টের আসছে। আই থিঙ্ক ঠিক করেছি না ভুল করেছি আমি জানি না, আই থিঙ্ক 6 ভোল্টের আসছে। এটা 10 আসলো, 10 এ 90, এটা 15 আসলো, ঠিক। আই থিঙ্ক ঠিক করেছি। এটা ন্যানো কুলম ছিল, তাহলে 10 টু the -9 করেছি। সো আই হোপ রাইট করেছি, এটা 6 ভোল্ট আসলো, পোটেনশিয়াল এট পয়েন্ট এ। ওকে, এটার জন্য করে দিয়েছি আমরা। এবং 30/5, এটা 6 ভোল্ট আসলো, এটা 6 ভোল্ট আসলো। অ্যান্সার তো অনেক বৃহৎ আছে, তাই না? তাহলে এটা থেকে এটা বাদ যদি যায়, তাহলে তো আরো ভ্যালু কমে যাবে। সো হাউ উই ক্যান ম্যানেজ দিস? চলো দেখা যাক পরে কি হয়। সো এটা আমরা বার করলাম পোটেনশিয়াল এট পয়েন্ট এ। ওকে, এবার পোটেনশিয়াল এট পয়েন্ট বি বার করো, পোটেনশিয়াল এট পয়েন্ট বি বার করো, দ্যাট ইজ অফ ভিবি বার করো। পোটেনশিয়াল এট পয়েন্ট বি, যদি বিটা নেগেটিভ কোয়ান্টিটির আসে, তাহলে ভিএ মাইনাস ভিবি করলে মাইনাস মাইনাস প্লাস হলে একটা লার্জ ভ্যালু দিতে পারে। দেখো কি আসে, ভিবি কি আসতে পারে 1/4πε0 সবার মধ্যে আসবে এবং কমন চলে গেল। এই কিউটার জন্য এখানে বার করবে, তাহলে এই 2 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ন্যানো কুলম হলো, মানে ন্যানো কুলম থেকে কুলম ট্রান্সফার করলে। এবং এই ডিস্টেন্সটা এখন 30 আর 20 50, দ্যাট ইজ অফ 0.5, দ্যাট ইজ কিউ বাই আর। ওকে, তাহলে আবার এখানে সাইনটা নেগেটিভ, তাহলে দ্যাট ইজ নেগেটিভ সাইন আসবে। এবং 3 ইন্টু 10 টু দি পাওয়ার -9 আসলো। অ্যান্ড ডিস্টেন্স এ, দ্যাট ইজ অফ 0.2, দ্যাট ইজ নেগেটিভ ভ্যালু আছে। দেখো এই ভ্যালুটা হচ্ছে অনেক লার্জ, বিকজ 0.2 দ্বারা ভাগ হচ্ছে। বি এটা, আচ্ছা বি নয়, এটা হচ্ছে আমাদের এ ডিস্টেন্স, দ্যাট ইজ অফ 0.3 আসবে, ঠিক। তাহলে ভিবি কত আসছে, এটা 9 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 9, 10 টু দি পাওয়ার -9 কমন আসলো, দ্যাট ইজ পয়েন্টের জন্য উপর উঠে গেল 20/5 মাইনাস, এটা দেখো 30/3, 30/3 আসছে। ওকে, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 9 আসলো ইন্টু দেখো 4, এটা হলো -10, দ্যাট ইজ অফ -6 আসলো, ঠিক, -6 আসলো। এটা 4, এটা হচ্ছে 10, দ্যাট ইজ -6, দ্যাট ইজ অফ -54। তো এটা পোটেনশিয়াল এট পয়েন্ট বি। তাহলে VA মাইনাস VB করলে কি আসতে পারে, VA মাইনাস VB করলে আসবে 6 মাইনাস অফ -54, দ্যাট ইজ অফ আমাদের 60 ভোল্ট আসছে। সো যদি না ভুল হয় তাহলে 60 ভোল্ট থাকা উচিত, দ্যাট ইজ অপশন এ, ঠিক। আই থিঙ্ক আমরা ঠিক করেছি। ওকে, তাহলে অপশন এ আমাদের হচ্ছে গিয়ে রাইট আনসার, অপশন এ, দ্যাট ইজ অফ 60 ভোল্ট। ওকে, নাও মুভিং টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ অফ কোশ্চেন নাম্বার 28। দেখো কোশ্চেন নাম্বার 28, a spherical drop of mercury having an electric potential of 2.5 volt is obtained as a result of merging 125 identical spherical droplets, and the electric potential of each of the original small droplet is। তো যেটা এবছর তোমাদের নিটের প্রশ্ন এসেছিল, যে কিছু সংখ্যক
ড্রপলেট বা জলফোঁটা সেটা যদি একসঙ্গে গ্যাদার করে একটা বড় ফোঁটা গঠন করে, তাহলে ছোট ফোঁটার পোটেনশিয়াল তাহলে বড় ফোঁটার পোটেনশিয়াল কি করে বার করতে হয়। ঠিক, দিস ইজ দ্য কোশ্চেন অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই আ স্মল ফর্মুলা। ঠিক আছে, ভেরি স্মল ফর্মুলা। তাহলে পরীক্ষার সময় তোমাকে তো ফর্মুলা বেসিসে করতে হবে, এবং ফর্মুলা বেসিসে করতে গেলে তোমাকে একটা ফর্মুলা শেখাইছে, সেটা হলো VB, দ্যাট ইজ আ বিগ ড্রপলেটের পোটেনশিয়াল VB n 2/3 ইন্টু VS, দ্যাট ইজ স্মল ড্রপলেটের বা স্মল যে ফোঁটা, ছোট ফোঁটার পোটেনশিয়াল। ঠিক, তাহলে বড় ফোঁটা এবং ছোট ফোঁটা পোটেনশিয়ালের মধ্যে হচ্ছে কি সম্পর্ক হলো, এবং n টু দি পাওয়ার 2/3 দ্যাট ইজ দ্য নাম্বার অফ ড্রপলেট, n হলো নাম্বার অফ ড্রপলেট। তাহলে এখানটা আমাদের কি বলেছে দেখো, দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অফ ইচ অরিজিনাল ড্রপলেট তোমাকে জানতে চেয়েছে, এবং VB তোমাকে সাপ্লাই করা আছে দ্যাট ইজ অফ 2.5 and n equals to 125 সো এটাকে তুমি 2.5 বসাতে পারো, nটা দেখো 125 এর হোল 2/3 বসাতে পারো, and VS টাকে তোমাকে বার করতে হবে। সো 2.5 and 5/3 দেখো এটা 125 এর কিউব রুট করলে 5 এবং 5 এর স্কয়ার দ্যাট ইজ অফ 25 and এটা VS। তাহলে VS will be 2.5 by of 25 that is of 0.1 fold, that is will be your answer। ঠিক, ভেরি ইজিলি আমরা কিন্তু সলভ করেছি। তাহলে 0.1 দ্যাট ইজ অপশন এ আনসার। তো এটাকে তোমাকে ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার যদি ফর্মুলা ডিডাকশন চাও, তাহলে আমি এখানে করে দেখাচ্ছি যে কিভাবে তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্রোচ করতে পারো, বা কিভাবে মাথায় রাখতে পারো, বা কিভাবে আসতে পারে, কিভাবে এসছে। তাহলে সেটা দেখো, অ্যাপ্রোচটা বা প্রসেসটা দেখে নাও, তোমরা এটা মাথায় রাখতে পারো, এবং তোমাকে এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতেই হবে, বিকজ পরীক্ষার সময় এত হিউজ প্রসেস, লম্বা প্রসেস তোমরা কিন্তু পড়তে পারবে না, তোমাকে ছোট্ট খাট্ট ঠুকঠাক করে অ্যান্সার মিলাবে। ঠিক, স্যাকরা ঠুকঠাক কামারে এক ঘা, সেই অনুযায়ী কিন্তু স্যাকরা ঠুকঠাক করো, কিন্তু কামারে এক ঘার সঙ্গে সমান হয়ে যাবে। ওকে, সো আমরা কিভাবে করতে পারবো দেখো, যদি অনেকগুলো ছোট ফোঁটা থাকে এবং প্রত্যেকটার ব্যাসার্ধ যদি তুমি স্মলার ধরো, প্রত্যেকটা যদি আধানকে তুমি কিউ ধরে নাও, এবং প্রত্যেকটা যদি পোটেনশিয়ালকে তুমি VS ধরো, ঠিক আছে, ছোট ফোঁটাগুলোর আধান হলো কিউ, ব্যাসার্ধ হলো স্মলার, এবং তাদের পোটেনশিয়াল হচ্ছে VS। এবং যদি একটা বড় ফোঁটা গঠন করে, তাহলে তার আধান এবং n খানা আছে এখানে, ধরে নাও n খানা তাদের সংখ্যা। তাহলে একটা বড় ফোঁটা যখন গঠন করলো, তাহলে তার ব্যাসার্ধকে তুমি ধরে নাও ক্যাপিটাল আর, পোটেনশিয়ালকে ধরে নাও VB। তাহলে আধান কত হবে, কিউ সমান নিশ্চয়ই হবে n ইন্টু স্মল কিউ, বিকজ আধানের মাল্টিপ্লিকেশন সম্ভব, তাই তো। আধানের মাল্টিপ্লিকেশন বা আধানের খন্ডিকরণ সূত্র আমরা পড়ে এসেছি, আধানের কোয়ান্টাইজেশন অফ চার্জ। তাহলে তোমরা এখান থেকে রিলেশন জানো, 4/3 পাই ক্যাপ আর কিউব করে, আর n ইন্টু 4/3 পাই স্মল আর কিউব করে, বিকজ ইউ নো দ্য প্রসেস ভেরি ওয়েল। সো এটা কেটে গেলে আর ইকুয়ালস টু পেলে n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। ঠিক, বিকজ বোথ কেসে ভলিউম সেম করে দিতে হয়, তাই তো। তাহলে এবারে তুমি বড় ফোঁটার যে পোটেনশিয়াল বার করবে VB, এবারে প্রসেস দেখে নাও, 1/4 পাই এপসিলন নট বড় ফোঁটার আধান বাই বড় ফোঁটার ব্যাসার্ধ। গট ইট, বড় ফোঁটার আধান বড় ফোঁটার ব্যাসার্ধ, 1/4 পাই এপসিলন নট। এই কিউর জায়গায় তুমি n ইন্টু স্মল কিউ বসাতে পারো, এবং আর এর জায়গায় তুমি বসাতে পারো n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর, বিকজ রিলেশনটা এখান থেকে তুমি বসিয়ে দিলে। এবার তুমি যদি খুব ভালো করে দেখো, n আর n টু দি পাওয়ার 1/3 করলে হিসাব 2/3 পেলে, আর 1/4 পাই এপসিলন নট যেটা পড়ে আছে কিউ ইন বাই স্মল আর, এইটা মানেই তো হলো ছোট ফোঁটার একটা আধান বাই ছোট ফোঁটার একটা ব্যাসার্ধ, মানেই হলো ছোট ফোঁটার পোটেনশিয়াল। দ্যাট ইজ ফর্মুলা তোমাদের দাঁড়িয়ে গেল VB ইকুয়ালস টু n টু দি পাওয়ার 2/3 ইন্টু অফ VS, দ্যাট ইজ অফ এটা ছোট ফোঁটার পোটেনশিয়াল, সেই VSটাই আমরা বসিয়েছি। তাহলে ফর্মুলাটা তোমাদের এইভাবে আসতে পারে, এবং তোমরা এইভাবেই মাথায় রাখবে। ওকে, চলো এরপরে আমরা নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার দ্যাট ইজ অফ 29। ঠিক, চলো দেখো নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ আ কোশ্চেন নাম্বার 29। ওকে, দ্যাট 29। সো কোশ্চেন নাম্বার 29 এ কি বলেছে দেখো, ইজ অন ইউর স্ক্রিন an electrostatic field of a point charge q from a point 1 we moved 1
and the same charge to the 2, 3, 4. Find the work done of the charge during the movement of in each case and compare them. ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কেসে আমাদের তোমাদের কার্য বলে দিয়েছে W1, W2, W3 এবং তোমরা জানো হলো ইলেকট্রিক ফিল্ড ইজ আ কনজারভেটিভ ফোর্স এন্ড তার জন্য যে ওয়ার্ক ডান হয় সেটা হলো পথের উপর ডিপেন্ড করে না, ইট ডিপেন্ডস অন দ্য ইনিশিয়াল পয়েন্ট এন্ড দ্য ফাইনাল পয়েন্ট অনলি। ওকে, অনলি ওয়ার্ড। সো আর এটা দেখো একটা ইকুইপোটেনশিয়াল সারফেস আছে, বিকজ এর একটা সার্কেল করা আছে, দ্যাট ইজ অফ ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে প্রত্যেকটা পয়েন্টের উপর পোটেনশিয়াল কি হবে? সেম হবে। তাহলে প্রত্যেকটা পয়েন্টের যদি পোটেনশিয়াল সেম হয় তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য কার্যও সেম হবে, বিকজ কার্য ডিপেন্ডস কিউ, দ্যাট ইজ V2 মাইনাস অফ V1, দ্যাট ইজ অফ ফাইনাল পয়েন্ট মাইনাস অফ ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট। আর সবকটা পয়েন্টে তো ইকুইপোটেনশিয়াল সারফেসের উপরে আছে, তাহলে সবকটার পোটেনশিয়াল সেম হবে। সবকটার পোটেনশিয়াল সেম হওয়া মানে সবকটার কার্য সেম হবে, এবং সবকটার কার্য সেম হওয়া মানে তোমাদের অপশন যেটা আছে এটাতে W1, W2, W3 সেটাই তোমাদের আনসার হওয়া উচিত। এটা হচ্ছে খুব ইজি প্রশ্ন এবং তোমাদের আনসার উইল বি 3, দ্যাট ইজ অফ W2, 3, 4। তো এটাকে এক এক করে বাড়িয়ে দিলেই হয়ে গেল। বাহ, এক্সেলেন্ট। 1, 2, 3, 2, 3, 4। ওকে, ভেরি গুড। চলো আমরা এবারে পরের প্রশ্নের দিকে যাই। দ্যাট ইজ আ কোশ্চেন নাম্বার হচ্ছে আমাদের 30। আজকে ডে 3 নাম্বার 10 কোশ্চেন। ওকে, চলো দেখো কোশ্চেন নাম্বার 30. An electric dipole is placed in an electric field generated by a point charge. বলে চারটে অপশন আছে, দেখো তোমাদের স্ক্রিনে চারটে অপশন, তোমরা ভালোভাবে টুকে নাও অপশনগুলো A, B, C, D. An electric dipole is placed in an electric field generated by a point charge. একটা ইলেকট্রিক ডাইপোল একটা পয়েন্ট চার্জ দ্বারা সৃষ্ট ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসানো আছে। তাহলে কি হবে চারটে অপশনের মধ্যে? আচ্ছা, ডাইপোলে ইলেকট্রিক ফিল্ডের জন্য খুব লজিক্যালি থিঙ্ক করে একটা কথা, যে ইলেকট্রিক ফিল্ড তো সৃষ্টি হবে একটা পয়েন্ট চার্জের জন্য। পয়েন্ট চার্জটা কিন্তু কি প্রকৃতির, দ্যাট ইজ আ পজিটিভ না নেগেটিভ সেটা কিন্তু বলে দেয়নি, এবং কোন ডিরেকশন ইলেকট্রিক ফিল্ড গেছে তার সঙ্গে কিভাবে ডাইপোলটার ওরিয়েন্টেশন বা কিভাবে বসানো হয়েছে, মেকিং অ্যান অ্যাঙ্গেল 30, 90, 0, অ্যান্টি প্যারালাল, প্যারালাল, বা ফিল্ড ডিরেকশনের দিকে বসানো আছে, দ্যাট ইজ ফিল্ড ডিরেকশনের উল্টো দিকে বসানো আছে, এরকম নাথিং, কোনো ইনফরমেশন ইউ হ্যাভ। ঠিক, তোমার কোনো কাছে কিন্তু কোনো ইনফরমেশন নেই। তাহলে যখন কোনো ইনফরমেশন নেই, কোনো প্রবাবিলিটি কেস আসছে, তাহলে মাস্ট বলে কোনো কথা কি অ্যান্সারের মধ্যে থাকতে পারে? অপশনের মধ্যে মাস্ট কোনো কথা থাকবে না, অর্থাৎ তুমি নিশ্চিত করে কিছু কথা বলতেই পারবে না। তাহলে যেখানেই মাস্ট আছে ফার্স্ট অফ অল ক্রস করে দাও, খ্যাচ করে ক্রস করে দাও। কটিক, যেখানেই মাস্ট আছে সেখানে তোমরা খ্যাচ করে ক্রস করে দাও। গট ইট মাই ওয়ার্ডস? বিকজ অফ ওরিয়েন্টেশন সম্পর্কে আমার কোনো ইনফরমেশন নেই, ডাইপোলের ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, কোনো ইনফরমেশন আমার নেই, তাহলে মাস্ট কথাটা কখনোই থাকবে না তোমার আনসারে। ওকে, সো তাহলে মাস্ট কথা কোথায় কোথায় আছে দেখো। অপশন এ তে তুমি মাস্ট কথাটা খুঁজে পাচ্ছ, ঠিক আছে, মাস্ট কথাটা তুমি উড়িয়ে দাও। অপশন সি তে দেখো মাস্ট কথাটা খুঁজে পাচ্ছ, সিটাও উড়িয়ে দাও, চোখ বুঝে উড়িয়ে দাও একদম। অপশন বি তে এবার দেখো, দ্য নেট ফোর্স অন দ্য ডাইপোল মে বি 0, এটা মে হতে পারে তোমার আনসার, মেবি হতে পারে। অ্যান্ড অপশন ডি তোমার হতে পারে, দ্যাট ইজ আইদার বি অ্যান্ড ডি এর মধ্যে। এবার একটা কথা শুনে রাখো, তোমরা যখন ডাইপোলের থিওরি পড়েছিলে তোর একটা কথা ছিল যে ইলেকট্রিক ডাইপোলটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসানো, দ্যাট ইজ অফ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে থ্রু আউট দ্য হোল স্পেসে তার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন অ্যান্ড ভ্যালু ইজ ইকুয়াল, দ্যাট ইজ অফ সেম থাকবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টর্ক ছিল, আর সেই ক্ষেত্রে আমাদের কি ছিল, ফোর্স 0 পেয়েছিলাম, দ্যাট ইজ এক্সটার্নাল ফোর্স, অর্থাৎ ডাইপোলের উপরে নেট ফোর্স 0 এসেছিল। মাইন্ড ইট, এগেন রিপিট, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তাই তো। কিন্তু যদি কোনো একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়, সেটা কিন্তু ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয় না, বিকজ পয়েন্ট চার্জ এটা, এবং তার জন্য ডিস্টেন্স যত বাড়ছে তাহলে 1/r² আকারে কিন্তু ইলেকট্রিক ফিল্ড কমতে থাকছে, কিন্তু ডাইপোলের তো একটা সার্টেন লেন্থ আছে, তো সেই লেন্থটাকে যখন নিয়ে তুমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসাবে,
ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসাবে, তাহলে সার্টেন লেন্থ চেঞ্জের জন্য সার্টেন ইলেকট্রিক ফিল্ডও চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাস কিউর ওপরে আর মাইনাস কিউ এই দুটো তো আধান নিয়ে ডাইপোল ফর্ম হবে বা ডাইপোলের ফর্মেশন হবে। তাহলে সেই প্লাস কিউ আর মাইনাস কিউর ওপরে সেম ইউনিফর্ম বা সেম ইলেকট্রিক ফিল্ড কাজ করবে না, বিকজ প্লাস কিউর উপরে যা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে মাইনাস কিউর উপরে সেই ইলেকট্রিক ফিল্ড কাজ করবে না, বিকজ তাদের মধ্যে একটা গ্যাপ আছে। আর ইলেকট্রিক ফিল্ড ফলস অফ ডিস্টেন্সের সাথে তার সঙ্গে কমে যায়। মানে আমি এইভাবে বলতে চাইছি, ধরো ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্ট কিউটার পয়েন্ট চার্জ পার্টিকেলটার জন্য ধরো এই দিকে আছে, একটা এদিকে আছে, একটা তুমি এদিক পাবে, যদি তুমি প্লাস ধরে নাও, একটা এদিক পাবে, একটা এদিক পাবে, একটা এদিক পাবে। তুমি যদি ডাইপোলটাকে এখানে বসাও, লেটস সে ডাইপোলটা হলো তোমার এইভাবে বসানো আছে, মাইনাস কিউ প্লাস কিউ, ডাইপোল এইভাবে বসানো আছে। তাহলে মাইনাস কিউটা এর খুব কাছাকাছি আছে, তাহলে এর উপরে ফিল্ড বেশি থাকবে দেন দা প্লাস কিউ। তাহলে দুটোর উপরে নেট ইলেকট্রিক ফিল্ড কিন্তু একটা থাকছে, তার মানে তাদের মধ্যে কিন্তু নেট যে ইলেকট্রিক ফোর্স সেটা কিন্তু নন জিরো হচ্ছে। ইলেকট্রিক ফোর্স কিন্তু সমান সমান হচ্ছে না, বিকজ এর উপরে E1 ইলেকট্রিক ফিল্ড কাজ করে, এর উপরে E2 ফিল্ড কাজ করবে প্লাস কিউটার উপরে। তাহলে E1 E2 সমান নয়, তাহলে ফোর্স যেটা কিউ ইন্টু ই, আর ওর ক্ষেত্রেও কিউ ই দাঁড়াবে, সেটা কিন্তু আপস মে দে আর নট ইকুয়াল। ওকে, তাহলে কিন্তু টর্ক জিরো হতে পারে, বিকজ তুমি যদি ফিল্ড ডিরেকশন যেদিকে আছে সেই দিকেই যদি ডাইপোলটাকে বসাও তাহলে কিন্তু টর্ক জিরো হবে, বিকজ ওরিয়েন্টেশন সম্পর্কে আমার কিচ্ছু জানা নেই। এইরকম ডিরেকশনে দ্যাট ইজ মাইনাস কিউ থেকে প্লাস কিউ, তাহলে ফিল্ড ডিরেকশন মাইনাস থেকে প্লাসের দিকে, মানে ফিল্ড ডিরেকশন এদিকে আছে ইলেকট্রিক ফিল্ড, এবং ডাইপোলের ডিরেকশন এদিকে আছে। ডাইপোল ডিরেকশন আর ফিল্ড ডিরেকশন কিন্তু সেম দিকে আছে, এবং টর্ক টাউ সমান পি ক্রস ই, সাইন থিটা জিরো মানে জিরো। ঠিক, সাইন থিটা জিরো মানে টর্কও জিরো। তাহলে টর্ক অন দ্য ডাইপোল ডিউ টু দ্য ফিল্ড মে বি জিরো, বাট ফোর্স কখনোই জিরো নয়। ফোর্স কখনোই জিরো নয়, দ্যাট ইজ দ্য নেট ফোর্স অন দ্য ডাইপোল মে বি জিরো, এটাও ফলস নয়। তাহলে তোমার টর্ক কিন্তু ডাইপোলটার উপরে জিরো হতে পারে, বিকজ ওরিয়েন্টেশন সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। ঠিক আছে, তাহলে টর্ক কিন্তু জিরো হতে পারে, কিন্তু ওইটা মে বি জিরো, এটা হচ্ছে ফলস। ওকে, এটা হচ্ছে কি ফলস, কারণ কখনোই জিরো আসবে না, কখনোই জিরো আসবে না। ঠিক আছে, এই একটা নন জিরো কেস দেখাতে পেরেছি আমরা, কিন্তু টর্ক মে বি জিরো আসতে পারে। তাহলে আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি 30 নাম্বার এমসিকিউটা, আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং চলো আমরা পরের দিকে যাই, দ্যাট ইজ অফ কোশ্চেন নাম্বার 31। দেখো কোশ্চেন নাম্বার 31, a dipole lies on the x-axis with the positive charge plus q at a distance of x equals to d by 2 and minus q at a distance x equals to minus d by 2. The electric flux phi of E through the yz plane midway between the charge. তাহলে কি হবে, মিডওয়েতে yz প্লেন কল্পনা করলে তার থেকে ফ্লাক্স কি হবে। তাহলে খুব ভালো করে ভাবো, তাহলে এখানটায় তোমার মাইনাস কিউ আধান বসে আছে, এখানে আমাদের প্লাস কিউ আধান বসে আছে। এটা ডিস্টেন্সটা টোটাল হলো আমাদের ডি, এটা হলো মাইনাস ডি বাই টু, আর এটা হলো এক্স ইকুয়ালস টু প্লাস ডি বাই টু, আর এক্স ইকুয়ালস টু এটা মাইনাস ডি বাই টু। এটা এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াই জেড প্লেন মানে কত, এক্স ইকুয়ালস টু জিরোতে যে প্লেনটা আমি কনসিডার করতে পারবো, এক্স ইকুয়ালস টু জিরোতে যে প্লেনটা আমি কনসিডার করতে পারবো, এটাই হলো আমাদের ওয়াই জেড প্লেন। ঠিক, এটাই হলো আমাদের ওয়াই জেড প্লেন। তাহলে এইখানটা এইভাবে প্লেনটা দাঁড়িয়ে আছে, ওয়াই জেড প্লেন। ঠিক আছে, তাহলে এই মিডওয়েতে এই প্লেনটা এইভাবে দাঁড়িয়ে আছে। তাহলে আমাদের ফ্লাক্স ফাই ই কার কার উপর ডিপেন্ড করবে, ডি না কিউ না কারোর উপরে না, এরকম কিছু অপশন দিয়েছে। ঠিক আছে, এরকম কিছু অপশন দিয়েছে। তাহলে তুমি কিভাবে এটাকে ডিল করবে, অঙ্কটাকে কিভাবে তুমি ডিল করবে। তাহলে এটা অপশন হবে কিন্তু সি, ডিপেন্ডস অনলি অন কিউ। হাউ, বিকজ অ্যাকর্ডিং টু দ্য গস ল, আমাদের গস দাদু কি বলেছিল না, ফ্লাক্স ফাই ইজ অনলি কিউ বাই এপসাইলন নট। যদি একটা ক্লোজড সারফেস কল্পনা করো তাহলে এখানে একটা কিউ বাই এপসাইলন নট হবে। তাহলে তুমি এখানে ভাবো না এখানে একটা ক্লোজড সারফেস আছে, ভালো কথা। তাহলে ক্লোজড সারফেস থেকে কি হবে, ফ্লাক্স আউটওয়ার্ড হবে, ঠিক বাইরে বেরোবে, বিকজ এখানে পজিটিভ চার্জ আছে। তাহলে এই যে তলটা আছে সেই তলের দিকে তোমাকে কিন্তু ফ্লাক্সটা ছুটে আসছে। ঠিক, তলের দিকে ফ্লাক্সটা ছুটে আসছে। ঠিক, তলটা এইভাবে দাঁড়িয়ে আছে এবং প্লাস কিউ থেকে চার্জ এইভাবে, ফ্লাক্স এইভাবে
বেরিয়ে আসছে, প্লাস কিউ থেকে ফ্লাক্স এইভাবে আসছে। এবার তুমি যদি এখানটা আবার মাইনাস কিউ ও ভাবো, তাহলে ফ্লাক্স কিন্তু এখানে ইনওয়ার্ড হবে এবং ফ্লাক্সের ডিরেকশন এদিকেই থাকবে, ফ্লাক্সের ডিরেকশন এদিকে থাকবে, এবং সেখানেও কিন্তু ফ্লাক্স আসবে ফাই এগেন কিউ বাই এপসাইলন নট। যদি এখানটা একটা ক্লোজ সারফেস কল্পনা করো, তাই যেটা এটা থেকে বেরোবে সেটা এখানে ঢুকবে এসে, ঠিক আছে? তাই টোটাল ফ্লাক্স কত হবে? এখানে ঢুকছে, এখান থেকে বেরোচ্ছে, তাই তো? তাই টোটাল ফ্লাক্স আসবে, দ্যাট ইজ অফ টোটালের যোগফল 2q বাই অফ এপসাইলন নট লিখতে পারো, ঠিক? তাহলে ওয়াইজেড প্লেনের রেসপেক্টে টোটাল ফ্লাক্স কিন্তু এটা আসতে পারে, ওয়াইজেড প্লেনের রেসপেক্টে টোটাল ফ্লাক্স কিন্তু এটা আসতে পারে, যেখানে ডি এর কোনো ভূমিকাই নেই। ফ্লাক্স ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত হতে পারে, ঠিক? ফ্লাক্স ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত হতে পারে, তাহলে সেখানে ডি এর কোনো ভূমিকা না থাকাটাই স্বাভাবিক, বিকজ ফ্লাক্সের রাশিমালা 5 কিউ বাই এপসাইলন নট, চার্জ যেখানে আছে ফ্লাক্স এখানে আছে, চার্জ আর এপসাইলন নটের তোমার ভূমিকা, বিকজ আর কোনো ভূমিকা তোমার চাই না। তাহলে ইজ জিরো ফার্স্ট অফ অল ফলস, ডিপেন্ডস অনলি অন ডি সেটাও ফলস, ডিপেন্ডস অনলি অন কিউ সেটাও ফলস, এবং ডিপেন্ডস অনলি অন কিউ সেটাই ট্রু হবে, ডিপেন্ডস অন বোথ কিউ অ্যান্ড ডি এটা ফলস হবে, দ্যাট ইজ এ বি ডি ফলস, অপশন সি উইল বি ইয়োর কারেক্ট আনসার, অপশন সি উইল বি ইয়োর রাইট আনসার। এবং টোটাল ফ্লাক্সটা হবে কিন্তু 2q বাই এপসাইলন নট, ফ্লাক্স জিরো হবে না কিন্তু, ঠিক? ফ্লাক্স কিন্তু জিরো হবে না, বিকজ একটা সারফেসের মধ্যে কিন্তু এই মাইনাস কিউ, একটা ক্লোজ সারফেসের মধ্যে মাইনাস কিউ আর প্লাস কিউ নেই, একটা ক্লোজ সারফেসের মধ্যে, ঠিক? আর ওয়াইজেড প্লেনটা হলো ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, তো আমি ইনফিনিটি সংখ্যক মানে ইনফিনিটি সাইজের একটা ক্লোজ সারফেস কল্পনা করতে পারি না, ঠিক? তো এটাকে একটা সেপারেটলি ক্লোজ সারফেস ভাবো, এটাকে একটা সেপারেটলি ক্লোজ সারফেস ভাবো, এর থেকে ফ্লাক্স আউটওয়ার্ড হয়েছে, এখানে ফ্লাক্সটা ইনওয়ার্ড হয়েছে, তাহলে কিন্তু টোটাল ফ্লাক্স জিরো নয়, ঠিক আছে? টোটাল ফ্লাক্স জিরো নয়। সো আই হোপ বোঝাতে পেরেছি। চলো মুভিং টু দ্য নেক্সট প্রশ্ন, দ্যাট ইজ অফ আজকে গাটের লাস্ট প্রশ্ন 32। দেখো নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ অফ কোশ্চেন নাম্বার 32। সো টোটাল 32, আজকের ডেট 12 নাম্বার প্রশ্ন। A solid conducting sphere of radius 5 cm has a point charge of 0.25 nanocoulomb distributed uniformly on its surface, and if a point A is located at the center of the sphere and the point B is 15 cm away from the center, what is the magnitude of the electric potential difference between these 2 points? তাহলে কি বলেছে? আই হোপ তোমরা প্রশ্নটা টুকে নিয়েছো। তাহলে দেখো, একটা ইউনিফর্মলি চার্জ স্পিয়ার আছে যার রেডিয়াস হলো 5 সেন্টিমিটার, এন্ড এখানে একটা পয়েন্ট এ আছে সেন্টার এ, আর বি পয়েন্ট যেটা সেন্টার থেকে 15 সেন্টিমিটার দূরে আছে, 15 সেন্টিমিটার দূরে আছে, সেখানকার পয়েন্টের নাম বি দেওয়া হয়েছে। আমাদের এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে বলেছে। তাই তোমরা জানো খুব ভালোভাবে, সারফেসের পোটেনশিয়াল যা হয় সেন্টারের পোটেনশিয়াল কিন্তু তাই হয়, ঠিক? সারফেসের পোটেনশিয়াল যা সেন্টারের পোটেনশিয়াল তাই হয়, বিকজ কন্ডাক্টিং স্পিয়ার, ইলেকট্রিক ফিল্ড ভেতরে জিরো, তাহলে থ্রু আউট দ্য হোল সারফেসে যা হবে পোটেনশিয়াল, ভেতরের রিজিয়নে তাই হবে, এবং সেটা একটা কনস্ট্যান্ট মানে। এবং সেই পোটেনশিয়াল VA কত দাঁড়াবে তাহলে? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই ডিস্টেন্স আর, বিকজ রেডিয়াসের ভ্যালুর সঙ্গে সমান হবে সেই ডিস্টেন্সটা। এবং এখানে ভ্যালু কত আসবে? 9 × 10⁹। কিউ বলেছে দেখো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড চার্জ, এবং সেই চার্জটা হলো 0.25 ন্যানোকুলম। আই হোপ তাই বলেছে, 0.25 ন্যানোকুলম, এক্স্যাক্টলি তাই। তো 0.25 × 10⁻⁹, ফার্স্ট অফ অল হ্যাচ, ঠিক? দেন আর হলো আমাদের 5 × 10⁻²। তাহলে আসলো কত? 9 × 25 × 10⁻² ভাবতে পারো, ঠিক? এটা 5 × 10⁻² ভাবতে পারো। তাহলে 25টাকে ভাবলাম, 0.25টাকে ভাবলাম 25 × 10⁻², আর নিচে 5 × 10⁻² আছে, কেটে গেল, তাহলে 5 লং 45 দাঁড়াচ্ছে, তাহলে 45 ভোল্ট। তাহলে সেন্টারে বলো আর সারফেসে বলো, আর সেন্টারের এনি মানে স্পেয়ারের যে কোনো পয়েন্টে, ইনসাইডের যে কোনো পয়েন্টে আমাদের পোটেনশিয়াল কিন্তু 45 ভোল্ট। আই হোপ ক্লিয়ার।
তাহলে পোটেনশিয়াল এট পয়েন্ট বি ভিবি কত হবে? তাহলে একবারেই যদি করি 1/4πε0 এর ভ্যালু হলো 9 × 10⁹ আসলো। এবার ডিস্টেন্সটা কত? শুধু এই আর এর জায়গায় তোমার বসাতে হবে সেন্টার থেকে ডিস্টেন্স, দ্যাট ইজ 15 সেন্টিমিটার। ওপরে আসবে 0.25 × 10⁻⁻9 আসবে, এটা কেটে যাবে, বাই 15 × 10⁻²। তাহলে ভিবি কত আসলো? 9 × 25 × 10⁻², বাই আসলো দেখো 15 × 10⁻², দ্যাট ইজ ক্যান্সেল। তাহলে 25 আর 9 গুণ করে দেখো 225, আর 15 দিয়ে কাটলে এটা 15 হবে। ঠিক, 15 দিয়ে কাটলে এটা 15 হবে, দ্যাট ইজ 15 ভোল্ট। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হলো? না, পোটেনশিয়াল ডিফারেন্স আসলো VA মাইনাস অফ VB, দ্যাট ইজ 45 মাইনাস অফ 15, দ্যাট ইজ আনসার উইল বি অফ 30 ভোল্ট। ঠিক, তাহলে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আসবে 30 ভোল্ট, দ্যাট ইজ অপশন বি উইল বি ইওর আনসার, অপশন বি। ঠিক, আই হোপ ক্লিয়ার। খুব ইজি টাইপের প্রশ্ন ছিল, এবং এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের নিট ওরিয়েন্টেড তুমি এক্সপেক্ট করতেই পারো। ঠিক আছে, ভীষণ ইজি টাইপের আজকে প্রশ্ন ছিল, 12 খানা প্রশ্ন, ভীষণ ইজি টাইপের প্রশ্ন ছিল। সো আজকে আর সেশন আমরা এখানে এন্ড করবো, বিকজ আমাদের টার্গেট আছে, তোমরা জানো যে টোটাল 100 খানা টপ লেভেলের MCQ আমরা করবই করবো অন ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড চার্জেসের উপরে, দ্যাট ইজ। সো তার মধ্যে আমরা 32 খানা কোশ্চেন করতে হয়েছে। আজকে ডে 3, পৃথিবীকে কাঁধে নিয়ে আছি ইলেকট্রোস্ট্যাটিকে। আই উইল ক্যারি দিস ফর ইউ, অনলি ফর জাস্ট অনলি ফর ইউ। সো আজকের সেশন এখানে শেষ করব। দেখা হবে আজকে আবার নতুন কোনো সেশন নিয়ে, নতুন কোনো এনার্জি নিয়ে, নতুন কোনো প্রশ্ন নিয়ে। তব তক কে লিয়ে বাই, টাটা, এবং খুব ভালোভাবে পড়াশোনা করতে